দেখেন আমরা সবসময় একটা চিৎকার করি যে ফরম্যাট টু ফরম্যাট আলাদা করে ভাবার জন্য। খেলোয়াড়কে কোন ফরম্যাটের এটা চিহ্নিত করতে পারা, তাকে ওই ফরম্যাটে গুরুত্ব দেওয়া, জোর করে অন্য ফরম্যাটে না খেলানো। এটাতে যে কি উপকারটা হয়, নগদে একটা উদাহরণ হচ্ছে আমাদের মিরাজ। আমি জানি মিরাজকে নিয়ে এখনই যদি প্রশংসার আলাপ শুরু করি আপনারা অনেকে বিরক্ত হবেন। কারণ মিরাজের রিসেন্ট পাস্ট ফর্ম তো খুবই খারাপ ছিল। এই সিরিজটার আগ পর্যন্ত সে তো খুবই খারাপ করতেছিল। ক্যাপ্টেন হিসাবেও রেজাল্ট শুরুর সিরিজে ভালো পায় নাই। ফলে সব মিলে মিরাজের প্রশংসা শোনার মতো অবস্থায় আপনারা পৌঁছাইছেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এটুকু অন্তত মানেন যে এই ছেলেটাকে টি-টোয়েন্টি থেকে সরায় দেওয়ার ফলে আমরা ওয়ানডের মিরাজকে ফিরে পাওয়া শুরু করছি। আমাদের মিরাজ, এটা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই যে সাকিব পরবর্তী যুগের আমাদের সেরা অলরাউন্ডারদের একজন। সেরা অলরাউন্ডারদের একজন না বলে সেরা অলরাউন্ডার বলাই বোধহয় ভালো। টেস্টে মিরাজের আশেপাশে তো কেউ নাই। ওই ৭-৮ এ ব্যাট করে বা ৬-৭ এ ব্যাট করে সে আমাদের সেরা ব্যাটসম্যান। এছাড়া বোলিংয়েও সে আমাদের সেরা অস্ত্র। টেস্টের কথা বাদ, টেস্টে সে কখনোই অপ্রাসঙ্গিক হয় নাই। কিন্তু ওয়ানডেতে মিরাজকে দরকার ছিল। গত ২ বছর ধরে, প্রায় ২ বছর ধরে ওয়ানডেতেও মিরাজ হারায় যাচ্ছিল। মিরাজকে যে জন্য দরকার, মিরাজ তো ফিফথ বোলার। ফিফথ বোলারকে ওয়ানডেতে যে জন্য দরকার তার কিচ্ছু করতে পারতেছিল না। এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমি মাঝে বোধহয় মাস ৬ আগে বা তারও বেশি আগে একটা ড্রিম টিম করার চেষ্টা করতেছিলাম আমাদের ওয়ানডে। সেখানে আমি ড্রিম টিম থেকে মিরাজকে বাদ দিয়ে দিছিলাম। আসলে এই পরিস্থিতি এরকম ছিল যে তারেককে ওয়ানডেতেও আমি রাখি না ড্রিম টিমে। কিন্তু মিরাজ যে ওয়ানডে খেলোয়াড় এ ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ কারোরই কখনো ছিল না। তাহলে ওয়ানডে মিরাজ নষ্ট হয়েছিল কেন? নষ্ট হয়েছিল জোর করে তারে টি-টোয়েন্টি খেলাইতে গিয়ে। যেটা শান্তকে নষ্ট করার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের কোয়ালিটি ক্রিকেটারগুলোকে আমরা সবাইকে সব ফরম্যাট খেলাইতে হবে এই চিন্তা থেকে খেলোয়াড়গুলোর ক্ষতিও কম করি না। সেটার উদাহরণ হচ্ছে মিরাজ। মিরাজের যে বোলিং, এটা আধুনিক টি-টোয়েন্টি বোলিং না। তাতে কি মিরাজ খারাপ বোলার হয়ে গেছে? মোটেও না। আধুনিক টি-টোয়েন্টির বোলিং বরং যেটা, এটাকে আমি কোয়ালিটি বোলিং বলি না। এটা একটা কৌশলগত বোলিং, এটা আত্মরক্ষার একটা বোলিং, বিশেষ ধরনের বোলিং। যেটা কিছু বোলার ওই কাজটায় দক্ষতা অর্জন করবে, করে তারা টি-টোয়েন্টি বোলার হয়ে উঠবে। মিরাজ তো এরকম বোলার না। মিরাজ পারফেক্ট টেস্ট বোলার, মিরাজ পারফেক্ট ওয়ানডে বোলার। কিন্তু টি-টোয়েন্টিতে বল করতে গিয়ে তার লিমিটেড ওভারে যে সমস্যাটা হলো, সে আসলে বুঝে উঠতে পারতেছিল না কোন লেন্থে বল করা উচিত। তাকে অ্যাটাক করা উচিত ব্যাটসম্যানকে, নাকি তার রান আটকানো উচিত। তার যে চিরায়ত রোল যে মিডল ওভারে ফিফথ বোলার হিসাবে সে যাবে মূলত রান আটকাইতে ওয়ানডেতে। গিয়ে সে স্ট্রাইক বোলারদের একটা হেল্প করবে, পারলে ওখানে ২-৩ টা উইকেট তুলে নেবে। না পারলে আমরা কেউ দাবি করব না যে মিরাজ উইকেট নিতেই হবে ওয়ানডেতে। ফিফথ বোলারের উপরে এই চাপ থাকে না। বিশেষ করে সে যদি স্পিনার হয়। তার কাজই হচ্ছে মিডল ওভারে প্রতিপক্ষকে চেপে রাখা। এবং চেপে রাখতে পারলে একসময় উইকেটও আসে। এটা সাইড ইফেক্ট হিসেবে আসে। মিরাজ এই কাজটা ভুলেই যাচ্ছিল। টি-টোয়েন্টিতে নেমে আবার ওকে আরেক রোল দেওয়া হচ্ছিল, ওটা সে পারে না ওই লেন্থে, তার লেন্থ লম্বা হয়ে যায়, ফলে সে মাইর খায়, আত্মরক্ষা করতে গিয়ে আবার সে রান আটকাইতে পারে না, যাচ্ছে তাই অবস্থা। ফলে এই ছেলেটা তার শর্টার ফরম্যাটে সব ধরনের বোলিং নষ্ট হয়ে যাচ্ছিল। এই জিনিসটা ফিরে আসছে। ও যে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ছে, কত নির্ভার হয়েছে। ও হয়তো মনে, মনে রাগ হয়ে আছে। ওরে যারা টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করছিল, তার অংশ হিসেবে হয়তো আমাদের উপরেও ক্ষেপে আছে যে দাদাও এই কথা বলছিল। কিন্তু ওর অবচেতন মন জানা উচিত যে কতটা নির্ভার হয়ে গেছে। হোক ও এনসিএল টি-টোয়েন্টি খেলতেছে, দুদিন পরে বিপিএল খেলবে। লাস্ট বিপিএল এরও তো ভালো পারফর্মারদের একজন ছিল। ওটাতে কিচ্ছু যায় আসে না। মূল ব্যাপার হচ্ছে তার জাতীয় দলের যে টি-টোয়েন্টির পেশার, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির যে খেলার পেশার, ওইটা তার খেলার সঙ্গে যায় না, ওইটা নিতে গিয়ে তার খেলা নষ্ট হচ্ছিল। সেইটার তাৎক্ষণিক প্রমাণ হচ্ছে মিরাজ যখনই টি-টোয়েন্টি থেকে বাদ পড়ছে, ওই রিল্যাক্স হয়ে আমি আমার নিজের ফরম্যাটে খেলতে আসছি, সে তার বোলিংটা করতে পারছে। এবং আমি বলব ইন দ্য মিন টাইম মিরাজ সম্ভবত আগের চেয়ে একটু ম্যাচিউরড হয়েছে, অথবা তার চিন্তাভাবনাও একটু বদলাইছে। মিরাজকে নিয়ে সর্বশেষ আমি কবে কনটেন্ট করছিলাম ভুলে গেছি দিন তারিখ। কিন্তু সে সময় একটা কথা বলছিলাম যে, মিরাজ ক্যাপ্টেন্সি পায়ে যে কাজটা করতেছে, সেইটার মধ্যে কিছু খারাপ জিনিস আছে। একটা হচ্ছে নিজেকে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে অপ্রয়োজনীয় প্রমোশন দেওয়া।
মাশরাফির সময় মাশরাফি মিরাজকে কিছু ফ্লোটিং রোলে অনেক সময় ৩ নাম্বারে ওপেনিংও করাইছে, সাকিবও করাইছে, তামিমও করাইছে। এটা করানো যায়। কিন্তু মিরাজ ক্যাপ্টেন হওয়ার পরে এই কাজটা খুব রেগুলার করতেছিল। এটা বোধহয় আমি ওই কনটেন্টে বলছিলাম যে মিরাজ যে এই কাজটা করে একটা তার বিপিএল টিমের সঙ্গে খুব লাগালাগিও হয়ে গেছিল। যে মিরাজকে ক্যাপ্টেন দিলে মিরাজ অযথা নিজেকে ব্যাটিং, বোলিং সব জায়গায় প্রমোশন দিয়ে ফেলে। এইটা মিরাজ একটু সচেতন হইতে হতো। যেটা সে অলরেডি হইছে। মানে র‍্যান্ডমলি কোনো কারণ ছাড়াই, কোনো বিশেষ উপলক্ষ হোক যে এই ম্যাচে টপ 3 তে মিরাজ গেলে খুব ভালো হয়। অ্যাঙ্করিং করতে হবে। পুরো ম্যাচ কাটায় দিয়ে আসতে হবে। এমন একটা পরিস্থিতি। আর আস্কিং রান রেট খুবই কম। ১০০ রান করলেই আমাদের টিমে চলতেছে কিন্তু উইকেট পড়ে যেতে পারে। তো ওপেন করুক, আমি আপত্তি করব না। কিন্তু রোজ মিরাজ ৩-৪ এ চলে যাবে এটা সঠিক কথা না। রোজ মিরাজ বোলিং ওপেন করবে। ১-২-৩ এর মধ্যে বোলিংয়ে চলে আসবে। এটাও সঠিক কথা না। এই সিরিজে দেখলাম সে শান্ত হইছে। এটা নিশ্চয়ই আমি ম্যানেজমেন্টকেও ধন্যবাদ দেব। রোজই ম্যানেজমেন্টের নিন্দা করি সেটাও ঠিক না। ম্যানেজমেন্টও নিশ্চয়ই তাকে কনভিন্স করছে যে তুমি ক্যাপ্টেন মানেই সব জায়গায় নিজেরে প্রমোশন দিও না। সে দেখেন এই সিরিজে দিব্যি সলিড টপ অর্ডার ব্যাটিং করতেছে, মিডল অর্ডার শুরু হচ্ছে, তারপরে সে ৫ নাম্বারে যাচ্ছে। যেটা ওয়ানডেতে তার জন্য পারফেক্ট জায়গা। এবং ১ম ম্যাচে সে ৫ নাম্বার বোলার হিসেবে বল করছে। ফিফথ বোলার মানে কিন্তু সবসময় ৫ নাম্বারেই বল করতে হবে এই বাধ্যবাধকতা নাই। ফিফথ বোলার ইজ এ টার্ম। এটা যে ৫ নাম্বার বোলার হিসেবে আসতে হবে তা না। আজকে যেমন আবার সে আসছে ৩ নাম্বার হিসেবে। কোয়াইট গুড, কোয়াইট গুড। এগুলা নিয়ে আপত্তি করার কিছু নাই। সে এট লিস্ট বুঝতে পারছে যে আমাকে হিসেব করে ব্যবহার করতে হবে। মানে আমি যেমন একজন ক্যাপ্টেন সেরকম আমার চিনতে হবে যে দিস ইজ মিরাজ, অলরাউন্ডার মিরাজ। ওর প্লেইং রোলটা কি? হ্যাঁ, তার ব্যাটিং গত ম্যাচে সে যেটা করছে অবশ্যই এটা অনেক ইমপ্রুভ করতে হবে। এই ধরনের উইকেটে এত কম স্ট্রাইক রেটে যতই পার্টনারশিপ করেন, যতই দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন, এটা দিয়ে পার পাওয়া যাবে না। কিন্তু আমি জানি এটা মিরাজ না। মিরাজ কখনোই ৪ ছক্কার ফুলঝুরি বইয়ে দিবে না, ১২০-৩০ স্ট্রাইক রেটে 1 ইনিংস খেলবে না। কিন্তু সেটা ৯০ থেকে ১০০ তে যেতে হবে ভাই। মিনিমাম ১০০ তে থাকতে হবে। আজকের ওয়ানডেতে তা না হলে চলবে না। যত বিপদেই টিম পড়ুক না কেন। সেটা আমার ধারণা রিকভার হয়ে যাবে। এতদূর যেহেতু রিকভার হয়েছে, বোলিংটা যেহেতু সুন্দর হয়েছে, সে ওয়ানডের মতোই বল করতেছে, ওয়ানডের লেন্থেই বল করতেছে, টাইট বোলিং করতে পারতেছে। ১ম দিন বোধহয় ৪ এর নিচে রান দিছে ১০ ওভারে। আজকে সে ৪ এর কাছাকাছি রান দিয়ে ৩ উইকেট তুলে নিছে। কোয়াইট গুড, কোয়াইট গুড। এবং নিজেকে ইউজ করা, অন্যান্য বোলারদের ইউজ করা সবই ভাল লাগছে। এখন শুধু ব্যাটিংটা ওয়ানডের মতো হইলেই হয়। তার কাছ থেকে কেউ টি-টোয়েন্টি ব্যাটিং আশা করেন না এবং করে আবার ছেলেটার উপর চাপ দিয়েন না। সে ওয়ানডে উপযোগী হয়ে গেলেই বুঝবেন যে পুরোপুরি আমরা মিরাজরে ফিরে পাইছি। আমাদের প্রত্যেকটা কি প্লেয়ার দেখেন ইদানিং আমরা টি-টোয়েন্টি বেশি খেললি বলে মনে হয় যে টি-টোয়েন্টি প্লেয়াররাই আমাদের কি প্লেয়ার। অ্যাকচুয়ালি নট। অ্যাকচুয়ালি আমাদের টেস্ট প্লেয়াররা, ওয়ানডে প্লেয়াররা এরা হচ্ছে আমাদের কি প্লেয়ার হতে হবে। আর এই ফরম্যাটগুলোই ক্রিকেটের প্রাণ। টি-টোয়েন্টি আমাদের বিনোদন। টি-টোয়েন্টি সারা পৃথিবীর বিনোদন। ফলে আমরা টেস্টের এবং ওয়ানডের গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়কে টি-টোয়েন্টির কারণে ক্ষতিগ্রস্ত করতে পারি না। এবং না করলে যে ক্ষতিগ্রস্ত না করলে যে উপকার হয় সেটা প্রমাণ পেয়ে গেলাম। এই রকম প্রমাণ আরও পেতে থাকি। আমি শান্তর কাছ থেকে এই সিরিজেই একটা ভালো ইনিংস আশা করতেছিলাম। ১ম ২ ম্যাচে সেটা হলো না। কে জানে 3rd ম্যাচে হয়ে যেতে পারে। শান্ত তো প্রচুর রানের মধ্যে আছে। শান্ত আশা করি সেটা আরও বুঝায় দিবে। ওর ওইটা বুঝানো আরেকটা কারণে জরুরি। সেটা রান পেলে বলব। সেই সময়টার অপেক্ষায় থাকেন। সবাই ভালো থাকবেন।